সঙ্গে সঙ্গে নন্দিতা মুখ ঘুরিয়ে অজয়ের দিকে তাকায়। তার চোখে মুখে একটা ভয়ানক শয়তানি হাসি খেলা করছে এবং সেই সঙ্গে নন্দিতার দুই চোখ রক্তবর্ণ ধারণ করেছে। অজয় ভয় পেয়ে যায়। নন্দিতা, কি হয়েছে তোর? নন্দিতা এক ভয়ানক কর্কশ কণ্ঠে বলে, আমি জমিদার বসন্ত রায়। আমি আবার ফিরে এসেছি আমার কার্য করতে। ঘর ঘর আওয়াজ তুলে গাড়িটা একটা খয়েরি বড় গেটওয়ালা একতলা বড় বাড়ির সামনে দাঁড়াতেই মালতী গাড়ির খোলা জানলা দিয়ে মুখটা বাড়িয়ে একতলা বাড়িটার দিকে তাকিয়ে তার স্বামী অজয়ের উদ্দেশ্যে বলল, অজয়, আমরা কি এখন থেকে এই বাড়িটাতে থাকবো নাকি? মালতীর কথা শুনে অজয় গাড়ি থেকে নামতে নামতে বলল, হ্যাঁ মালতী, তুমি ঠিকই ধরেছ। আজ থেকে আমরা 4 জন এই একতলা বাড়িটাতেই থাকব। এই কথা বলে অজয় গাড়ি থেকে নামতেই মালতীও অজয়ের সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে একতলা বাড়িটার সামনে এসে দাঁড়ায় এবং চারিদিকে তাকিয়ে দেখে বাড়িটার চারিদিকটা নানান ধরনের গাছপালায় ভর্তি। এছাড়া বাড়িটার আশেপাশে কোনো ছোট বড় বাড়িঘর বা দোকানপাট পর্যন্ত নেই, যাও বা আছে তা অনেক দূরে। এরপর মালতী গেট খুলে বাড়ির সামনে খোলা উঠোনে প্রবেশ করতেই দেখে উঠোনের মাঝখানে একটা ছোট্ট তুলসী মঞ্চ। এছাড়া উঠোনের এক কোণে একটা মাঝারি ধরনের কুয়ো আছে এবং সেই কুয়োর পাশে মস্ত বড় একটা আম গাছ। এরপর মালতী ও অজয় উঠোন পেরিয়ে বাড়ির বারান্দায় এসে দাঁড়াতেই দেখে বারান্দার পাশাপাশি সারিবদ্ধভাবে 4টে ছোট ছোট ঘর এবং সেই ঘরগুলোর শেষে একটা বাথরুম এবং সেই বাথরুমের পাশ থেকে উঠে গেছে ছাদে ওঠার সিঁড়ি। মালতী বারান্দায় দাঁড়িয়ে ঘরগুলোর দিকে তাকিয়ে তার স্বামী অজয়ের উদ্দেশ্যে বলে, ঘরগুলো তো দেখে বেশ বড়সড়ই লাগছে। আমরা 4 জনা বেশ হাত পা ছড়িয়ে ছিটিয়েই থাকতে পারবো বলে মনে হচ্ছে এই বাড়িতে। এই একবার ছাদে চলো তো, ছাদটা কেমন দেখে আসি। এই কথা বলে মালতী টানা লম্বা বারান্দা ধরে বারান্দার শেষ প্রান্তে সিঁড়ির দিকে এগিয়ে যায়, সঙ্গে অজয়ও। এরপর ওরা দুজন সিঁড়ি দিয়ে ছাদে ওঠে। ছাদটা যখন ঘুরে ঘুরে মালতী দেখছিল, হঠাৎ তার ছাদ থেকে দৃষ্টি যায় বাড়ির পিছনের দিকে। সেদিকে তাকাতেই মালতী দেখে তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে 3 তলা সমান একটা পরিত্যক্ত ভাঙা জমিদার বাড়ি, যেটা তাল গাছের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মালতী ভাঙা পরিত্যক্ত জমিদার বাড়িটাকে ভালো করে দেখার জন্য যেই ছাদের কার্নিশের ধারে গিয়ে দাঁড়িয়েছে, অমনি মালতী শুনতে পায় বাতাসে যেন একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে বেড়াচ্ছে। আমার কাছে আমি তোর জন্য অপেক্ষা করছি। কে কে আমার কানের কাছে এসে কথা বলছেন? সামনে আসুন বলছি। কি হয়েছে মালতী? কে তোমার কানের কাছে এসে কথা বলছে? এই বাড়ির পেছনে একটা ভাঙা পরিত্যক্ত জমিদার বাড়ি দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। আমি আমি ভাঙা পরিত্যক্ত বাড়িটাকে ভালো করে দেখার জন্য ছাদের কার্নিশের ধারে দাঁড়িয়ে যখন জমিদার বাড়িটার দিকে মন দিয়ে দেখছিলাম, হঠাৎ হঠাৎ সেই সময় আমার কানের কাছে একটা একটা গম্ভীর গলায় কে যেন ফিসফিস করে বলে ওঠে, হায় আমার কাছে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা অজয়, অজয়, আমরা যে এত টাকা দিয়ে এই বাড়িটা কিনলাম, এই বাড়িতে অশুভ কিছু নেই তো যা আমাদের 4 জনের ক্ষতি করতে পারে?
ওই ওই তোমার অমনি সন্দেহ শুরু হলো বলো? তুমি যেখানেই যাও এরকম সন্দেহ কেন করো বলো তো? এটা কিন্তু তোমার খুব বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে দেখছি। অজয়ের কাছে ধমকানি শুনে মালতী আর কিছু বলল না, চুপ করে থাকলো। এরপর ওরা দুজন বেশ খানিকক্ষণ ছাদে ঘোরাফেরা করে আবার নিচে নেমে যায়। নিচে নামার সময় খেয়াল করলো না যে ভাঙা পরিত্যক্ত জমিদার বাড়ির দোতলার বারান্দায় একটা লম্বা কালো ছায়ামূর্তি ওদের দিকে দাঁড়িয়ে নীরবে একটা কুৎসিত হাসি হাসছিল। তবে সেই হাসির মধ্যে কোনো রকম কোনো আওয়াজ ছিল না। তবে সেই দিনের পর কেটে যায় আরো 1 সপ্তাহ। একটা অজানা আতঙ্ক যেন মালতীর মনকে ঘিরে ধরে। সেদিন রাতেই আবার একটা কাণ্ড ঘটে বসলো। ওদের একটা 14 বছরের ছোট মেয়ে আছে। সে মাঝরাতে হঠাৎ করে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে মালতী আর অজয়ের ঘুম ভেঙে যায়। ওরা দুজন ধরফর করে উঠে বসতেই দেখে ওদের মেয়ে নন্দিতা কেমন যেন বিছানার উপর উঠে বসে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে আর বলছে, মা, আমাকে বাঁচাও, ও আমাকে নিয়ে যাবে। মা, তোর কি হয়েছে মা? এই মাঝরাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসলি কেন? ঘুমের মধ্যে কি কোনো বাজে স্বপ্ন দেখেছিস? মায়ের কথা শোনা মাত্রই নন্দিতা বিছানার পাশে কাঠের টেবিলের ওপর রাখা জল ভর্তি কাঁসার গ্লাসটা কাঁপা কাঁপা হাতে তুলে নেয়। তারপর সেই গ্লাস থেকে কয়েক ঢোক জল খেয়ে নিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলে, মা, আমি যখন ঘুমাচ্ছিলাম, আমার ঘুমোতে ঘুমোতে হঠাৎ মনে হলো আমার কানের কাছে কেউ যেন গম্ভীর গলায় বলছে, আমার কাছে আয়, দেখ, আমি তোকে আমার কাছে নিয়ে যেতে এসেছি, তুই আমার কাছে আসবি না? গম্ভীর গলায় কথাগুলো আমার কানে ভেসে আসতেই আমার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতে আমার দৃষ্টি যায় খোলা জানলার দিকে। খোলা জানলার দিকে দৃষ্টি যেতেই আমি দেখি কি, জানলায় একদম সামনে লম্বা কালো পাঞ্জাবি পায়জামা পরা একটা লম্বা ফর্সা মতো লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটার মুখটা পুরো সাদা ফ্যাট ফ্যাট করছে, আর লোকটার চোখের মণিগুলো কেমন যেন লাল জ্বলন্ত ভাবে জ্বলছে। আর সেই জ্বলন্ত ক্রোধ দৃষ্টি দিয়ে লোকটা আমার দিকে একভাবে তাকিয়ে হাত নেড়ে নেড়ে সমানে আমাকে ডাকছে, আর আর কর্কশ কণ্ঠে বলছে, আমার কাছে আয়, দেখ, আমি তোকে আমার কাছে নিয়ে যেতে এসেছি। বিছানায় শুয়ে খোলা জানলা দিয়ে এইরকম একটা ভয়ঙ্কর বিভৎস একটা লোককে দেখতে পেয়ে আর ওই কথাগুলো শুনে আমি তখন ভয়ে চিৎকার করে উঠে যেই বসে দেখি কি, আমার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে লোকটার শরীরটা ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল অন্ধকারের মধ্যে। মালতীর বুকটা ভয়ে ছ্যাঁত করে ওঠে। অজয়ের দিকে তাকিয়ে বলে, অজয়, অজয়, তুমি যদি তোমার ছেলে মেয়ে ও আমাকে বাঁচাতে চাও তাহলে তুমি এই বাড়িটা তাড়াতাড়ি ছেড়ে দাও। কেন মালতী, এত সুন্দর বাড়িটাকে তুমি ছাড়তে বলছো কেন? এই বাড়িটার পেছনে যে ভাঙা পরিত্যক্ত জমিদার বাড়িটা আছে না, ওই জমিদার বাড়িতে এমন কেউ একজন আছে যার অশুভ নজর আমাদের বাড়ি
আর আমাদের ওপর পড়তে চলেছে। আমি ভালো মতো বুঝতে পারছি যার অশুভ নজর আমাদের চারজনের ওপর পড়তে চলেছে সে আমাদের কিছুতেই ছাড়বে না। আরে জমিদার বাড়ির কার অশুভ নজর আমাদের উপর পড়েছে বলো তো? তুমি কি সব রাত দুপুরে উল্টোপাল্টা কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ অজয়, আমার মাথা একদম ঠিক আছে। আর যার অশুভ নজর আমাদের চারজনের ওপর পড়েছে সে আর কেউ নয়, ওই জমিদার বাড়ির জমিদার বসন্ত রায়ের অতৃপ্ত আত্মা। আর আজ যখন রাহুলকে স্কুলে দিয়ে বাজারে গিয়েছিলাম তখন জানো একজন আমাকে কি বলেছে? কি বলেছে বলো শুনি। আমি রাহুলকে স্কুলে দিয়ে ওর স্কুলের সামনে যে বড় বাজারটা আছে ওই বাজারে একটা বেশ বড় পুরনো মুদির দোকান আছে, ওখানে গিয়েছিলাম মাসকাবারির কিছু জিনিসপত্র কিনতে। তো সেই মুদির দোকানের মালিক আমাকে জিজ্ঞাসা করছিলেন যে বৌদি, আপনি কি এই নিশিপুর গ্রামে নতুন? হ্যাঁ দাদা, এই এক সপ্তাহ হলো নিশিপুর গ্রামে এসেছি। আমি, আমার স্বামী আর আমার 2 ছেলে মেয়ে। স্বামীর কাজের সূত্রেই এখানে আসা। ও আচ্ছা আচ্ছা। তা বৌদি, আপনারা এই গ্রামে এসে কোথায় কোন বাড়িতে উঠেছেন? এই গ্রামের দক্ষিণে যে পরিত্যক্ত ভাঙা জমিদার বাড়িটা আছে না, ওই জমিদার বাড়ির সামনেই একটা একতলা বড় বাড়ি আছে, ওই বাড়িটা কিনেই এসেছি আমরা। এই তো এক সপ্তাহ হলো। আমি দেখলাম আমার এই কথা শুনে ভদ্রলোকের মুখটা কেমন যেন থমথমে আর ফ্যাকাশে হয়ে গেল। আর তারপরে সে আমতা আমতা করে বলে ওঠে, আপনি যদি আপনার ও আপনার পরিবারের ভালো চান তাহলে আপনি আজ এক্ষুনি ওই বাড়ি ছেড়ে চলে যান। ওই বাড়িতে আজ পর্যন্ত যারাই থেকেছে তারাই অভিশপ্ত জমিদার বাড়ির কবলে পড়ে মরেছে। কেন ওই বাড়িতে যারা থেকেছে তারা ওই অভিশপ্ত জমিদার বাড়ির কবলে পড়ে মারা গেছে কেন? ওই জমিদার বাড়িতে কি আছে? আমার প্রশ্ন শুনে ভদ্রলোকটি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, তারপর গম্ভীর গলায় বলে ওঠে, জমিদার বসন্ত রায়ের অতৃপ্ত প্রেতাত্মা আজও যে ওই জমিদার বাড়িতে ঘুরে বেড়ায় প্রতি রাত হলে, এবং ওই জমিদার বাড়ির পাশে ওই বাড়িতে যেই ওঠে জমিদার বসন্ত রায়ের অশুভ নজর যদি সেই বাড়ির কোনো সদস্যের উপর পড়ে তাহলে সেই মরে। এই জমিদার বসন্ত রায় তার অশুভ নজর যার ওপর পড়ে, এসব আপনি কি বলছেন? আমাকে একটু বুঝিয়ে বলবেন দাদা, আমি কিছুই বুঝতে পারছি না। বেশ, বলছি তবে শুনুন বৌদি। আজ থেকে 100 বছর আগে এই নিশিপুর গ্রামের জমিদার ছিলেন বসন্ত রায়। এই বসন্ত রায় ভয়ে এই নিশিপুর গ্রামের বাসিন্দারা বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কারণ ওনার জমিতে যে সকল এই গ্রামের চাষিরা কাজ করত তারা যদি মাসের প্রথমে খাজনা দিতে না পারত জমিদার বসন্ত রায়কে, জমিদার বসন্ত রায় সেই সকল চাষিদের তার খাস লিঠেল দিয়ে জমিদার বাড়িতে তুলে আনত। ও জমিদার বাড়ির ভেতরে একটা গুম ঘর ছিল, সেই গুম ঘরে চাষিগুলোকে বন্দি করে রেখে চরম অত্যাচার করত, যা চোখে দেখার মতো ছিল না। এই জমিদার বসন্ত রায়ের নিরীহ চাষিদের অত্যাচারের পাশাপাশি ওনার একটা নেশা ছিল। উনি রোজ রাতে ওনার বাড়ির পেছন দিকের বাগানে তন্ত্র সাধনা করতেন, এবং এবং ওনার এই তন্ত্র সাধনার জন্য উনি বিভিন্ন শ্মশানে যেতেন এবং শ্মশানে থাকা সাধু সন্ন্যাসীদের সঙ্গে রাতের পর রাত কঠোর তন্ত্র সাধনা করতেন। শুধু তন্ত্র সাধনা করত তাই নয়, এর পাশাপাশি উনি কালো জাদু শিখত শ্মশানে থাকা সেই সব সাধু সন্ন্যাসীদের কাছ থেকে, কারণ উনি বিশ্বাস করতেন এই সব কালো জাদুর মাধ্যমে উনি অমরত্ব অর্জন করবেন। কিন্তু তার এই প্রতিনিয়ত কালা জাদু চর্চায় জমিদার বাড়িতে এক ভয়ঙ্কর দিন ঘনিয়ে এলো, এবং যা এক মুহূর্তের জন্য ওনাকে আর ওনার পরিবারের সকল সদস্যদের শেষ করে দেয় এক নিমেষের মধ্যে।
উনি এক রাতে জমিদার বাড়ির পিছনের বাগানে যজ্ঞ করতে বসেন। সেই যজ্ঞে উনি ভুলবশত এমন এক ভয়ানক আত্মাকে জাগিয়ে তোলে। ওই ভয়ানক আত্মা জেগে উঠেই মুহূর্তের মধ্যে জমিদার বসন্ত রায় ও তার পরিবারকে মেরে ফেলে। জমিদার বসন্ত রায় ও তার পুরো পরিবার সেই ভয়ানক আত্মার কবলে পড়ে মারা যাওয়ার পর জমিদার বসন্ত রায়ের পরিবার পরলোকে মুক্তি পেলেও বসন্ত রায়ের আত্মা কোনোভাবেই মুক্তি পায় না। তার অতৃপ্ত আত্মা জমিদার বাড়িতে বন্দী থেকে যায়। জমিদার বাড়িতে এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর জমিদার বাড়ির যে সকল দাস দাসী ও জমিদার বসন্ত রায়ের খাস লিঠেলগুলো ছিল, তারা সবাই একে একে ওই জমিদার বাড়ি ছেড়ে চলে যায়। কারণ প্রত্যেক রাতে নাকি জমিদার বাড়ির পেছন দিক থেকে জমিদার বসন্ত রায়ের মন্ত্র পাঠের আওয়াজ শোনা যায়। সেই সঙ্গে একটা চিৎকারের আওয়াজ শোনা যায়। জমিদার বসন্ত রায় মন্ত্র পাঠ করতে করতে চিৎকার করে বলছে, আমি আমি অমরত্ব অর্জন করতে চাই, অমরত্ব। জমিদার বাড়ি ছেড়ে সবাই চলে যাওয়ার পর ওই জমিদার বাড়ি দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকতে থাকতে ধীরে ধীরে পুরো বাড়িতে পরিণত হয় এবং এবং গ্রামের লোকেরা তখন ওই জমিদার বাড়ির নতুন নামকরণ করে কালো বাড়ি নামে। এরপর ওই দীর্ঘ কয়েক বছর কেটে যাওয়ার পর এই নিশিপুর গ্রামের পোস্টমাস্টার হয়ে আসে দিগন্ত পাল। প্রথমে এই গ্রামের একটা বাড়িতে বেশ কয়েক বছর ভাড়া ছিলেন তার পরিবারকে সঙ্গে নিয়ে। বেশ কয়েক বছর ভাড়া থাকার পর, মানে ওই জমিদার বাড়ি ওই কালো বাড়ির সামনে আর কি, আপনারা যে জমিটার উপর বাড়িটা কিনেছেন, উনি ওই জমিটা কিনেন। তারপর উনি ওইখানে ওই বাড়িটা করে ওনার পরিবারকে নিয়ে থাকতে শুরু করেন ঠিকই, কিন্তু ওনারা 6 মাস ওই বাড়িটায় বসবাস করার পর একদিন ওনার পরিবারে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। পোস্টমাস্টার দিগন্ত বাবুর ছোট মেয়ে পারুলকে একদিন হঠাৎ সকালবেলায় বাড়ির মধ্যে খুঁজে পাওয়া যায় না। এরপর দিগন্ত বাবু ও তার স্ত্রী সারা বাড়ি জুড়ে তন্ন তন্ন করে পারুলকে খুঁজতে খুঁজতে বাড়ির পিছন দিকে আসতেই ওনারা দুজন দেখতে পায় যে জমিদার বাড়ির সামনের বাগানে একটা পেয়ারা গাছে পারুল গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছে। কিন্তু কি কারণে পারুল আত্মহত্যা করেছে তখন দিগন্ত বাবু ও তার পরিবার বুঝতে পারে না, কিন্তু পরে গিয়ে বুঝতে পারে। দিগন্ত বাবুর বড় মেয়ে পারুল মারা যাওয়ার 5 দিন পর দিগন্ত বাবুর ছোট ছেলে মহিমের সঙ্গে একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটে। পারুল মারা যাবার 5 দিন পর 6ষ্ঠ দিনের মাথায় দিগন্ত বাবু স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাড়ির পেছনে কল ঘরে গিয়েছিল। কল ঘরে যেতেই নমিতা দেখে মহিম ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির দিকে যাচ্ছে। নমিতা মাঝরাতে ছোট ছেলের এই কাণ্ড দেখে চিৎকার করে দিগন্ত বাবুকে ডাকি। তারপর দুজনে মিলে কোন রকমে মহিমকে ধরে বেঁধে ঘরের ভেতরে নিয়ে এসে দুজনে সারা রাত জেগে মহিমকে পাহারা দেয়। পরদিন সকালে মহিমের ঘুম ভাঙতেই দিগন্ত বাবু ও নমিতা মহিমের মুখ থেকে যা ঘটনা শোনে তা হলো, গতকাল রাতে মহিম যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন তার কানের কাছে কে যেন গম্ভীর গলায় বলেছিল, মহিম, উঠো, আর কত ঘুম হবে? এসো, এসো আমার কাছে। আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। মহিম তার কানের কাছে গম্ভীর গলার ডাকটা শুনে ওই ডাক অনুসরণ করেই ঘুমের মধ্যেই হাঁটতে হাঁটতে তখন ওই জমিদার বাড়ির দিকে যায়। মহিমের মুখে এই ঘটনা শোনার পর থেকেই দিগন্ত বাবু তার স্ত্রী সন্ধ্যের পর মহিমকে বাড়ির বাইরে বেরোতে দিত না। আর রাতে শোয়ার সময় নমিতা তার শাড়ির আঁচল দিয়ে মহিমের হাতটা শক্ত করে বেঁধে রাখত, কারণ মহিম যদি কোনো কারণে মাঝরাতে উঠে যাতে নমিতার শাড়ির আঁচলে টান পড়ে। কিন্তু শেষ পর্যন্ত দিগন্ত বাবু ও তার স্ত্রী তাদের ছোট পুত্র মহিমকে জমিদার বসন্ত রায়ের অতৃপ্ত প্রেতাত্মার কবল থেকে রক্ষা করতে পারেনি। মহিমের সঙ্গে এইরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার 2 মাস পর দিগন্ত বাবু ও তার স্ত্রী মহিমকে বাড়িতে একা রেখে
দুজনে কোথায় যেন গিয়েছিল। তারপর ওরা দুজন রাতের বেলা বাড়ি ফিরে আসে। মহিমকে বাড়িতে দেখতে না পেয়ে তন্ন তন্ন করে সারা বাড়ি দুজনে খোঁজে, কিন্তু বাড়ির কোথাও মহিমকে খুঁজে না পেয়ে ওদের দুজনের কি একটা সন্দেহ হতেই বাড়ির পেছনে যেতেই দেখে জমিদার বাড়ির সামনের বাগানে একটা কদম গাছের নিচে মহিম হাত পা ছড়িয়ে পড়ে আছে। জমিদার বাড়ির সামনের বাগানে মহিমকে হাত পা ছড়িয়ে পড়ে থাকতে দেখে দিগন্তবাবু ও নমিতা সঙ্গে সঙ্গে মহিমের কাছে ছুটে যায় ঠিকই, কিন্তু গিয়ে দেখে মহিমের দেহে কোনো প্রাণ নেই। এরপর তারা ভয়ে ওই বাড়ি এই গ্রামের মোড়ল আনন্দ মণ্ডলের কাছে বিক্রি করে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যায় আজ থেকে 1.5 বছর আগে। ওনারা চলে যাওয়ার 1.5 বছরের মাথায় আপনারা এই গ্রামে এসে ওই জমিদার বাড়ির কাছে ওই বাড়িটা কেনেন। তাই বৌদি আপনাকে ভালো কথা বলছে, সময় থাকতে থাকতে আপনারা ওই বাড়ি ছেড়ে চলে যান, নাহলে কিন্তু আপনারা সবাই সবাই ওই জমিদার বসন্ত রায়ের অতৃপ্ত প্রেতাত্মার কবলে পড়ে মরবেন, এটা কিন্তু আমি বলে রাখলাম। এতক্ষণ ধরে মালতীর মুখে সব কথা শুনে অজয় বলে ওঠে, আরে ওই বাজারের মুদি দোকানদার ওই জমিদার বাড়ির সম্পর্কে যা যা আষাঢ়ে গপ্প শুনিয়েছে তা তুমি বিশ্বাস করলে? আর শোনো মালতী, আজকালকার দিনে ভূত প্রেত বলে কিছু নেই, আর আমি এইসবে বিশ্বাসও করি না। আসলে আমরা এত কম দামে এই বাড়িটা পেয়েছি বলেই বোধহয় গ্রামের লোকেরা হিংসে করছে, আর নয়তো সবাই ভাট বকছে। এবার শুয়ে পড়ো দেখিনি, কাল আবার সকাল সকাল আমাকে অফিস যেতে হবে, অফিসে আবার অনেক কাজ পড়ে আছে। মালতী জানলাটা বন্ধ করে ঘুমিয়ে তো পড়ল, কিন্তু সারা রাত তার ঘুম আসে না। সে যেন ঘরে থেকেই ওই জমিদার বাড়িতে কারোর একটা উপস্থিতি এখনো অনুভব করতে পারছে। মালতী, এই মালতী, এই বাড়ির সামনে এইগুলো কিসের চিহ্ন? এসো তাড়াতাড়ি দেখে যাও। হঠাৎ একটা চিৎকারের আওয়াজে মালতীর ঘুমটা ভেঙে যায়। সে দেখে জানলা দিয়ে সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করছে। বাইরে থেকে অজয়ের চিৎকার শুনে মালতী সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে বাইরে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে কি অজয়? তুমি এত সকালে চিৎকার চেঁচামেচি করছো কেন? মালতী, এই বাড়ির সামনে মাটির উঠোনে এগুলো কিসের চিহ্ন? এই চিহ্নগুলো এখানে এলো কি করে? কে এঁকেছে? মালতী মাটির দিকে তাকাতেই দেখে সারা উঠোন জুড়ে লাল সিঁদুর দিয়ে ভয়ঙ্কর জটিল কিছু তান্ত্রিক চিহ্ন আঁকা রয়েছে। চিহ্নগুলো দেখে তার বুকটা ভয়ে ছ্যাদ করে ওঠে। সঙ্গে সঙ্গে বলে, উঠোনে এই ভয়ঙ্কর চিহ্নগুলো কোথা থেকে এলো? আচ্ছা আচ্ছা, এই ভয়ঙ্কর চিহ্নগুলো কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে না তো আমাদের? গ্রামে আসার পর ওরা তাদের পাড়ার 3 মাথার মোড়ে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুরোহিত বৃদ্ধ হরিহর চক্রবর্তীর কথা শুনেছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে তারা সেখানেই ছুটে যায়। গতকাল সন্ধে থেকে আজ সকাল পর্যন্ত যা যা ঘটেছে এবং নন্দিতার সঙ্গে যা যা ঘটনা ঘটেছে সমস্তটাই মালতী বৃদ্ধ পুরোহিতকে খুলে বলে। তারপর তারা পুরোহিতের সঙ্গে আবার বাড়িতে ফিরে আসে। বাড়ির সামনের উঠোনে থাকা চিহ্নগুলো দেখা মাত্রই বৃদ্ধ পুরোহিত হরিহর চক্রবর্তীর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। তখন সে মালতীর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় ভয় মিশ্রিত কণ্ঠে বলে, বৌমা, ওই অভিশপ্ত জমিদার বাড়ি ও জমিদার বসন্ত রায়ের অতৃপ্ত প্রেতাত্মা পুনরায় জেগে উঠেছে। তোমরা যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাও। তোমরা কিন্তু ঘোর বিপদের সম্মুখীন হতে চলেছ খুব তাড়াতাড়ি। তোমরা যদি এখনই এই বাড়ি ছেড়ে না যাও তবে কিন্তু এরপর আর যেতে পারবে না। বৃদ্ধ পুরোহিতের কথা শুনে
মালতীর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। অজয় হরিহর চক্রবর্তীর কথাগুলো শোনে ঠিকই, কিন্তু বিশ্বাস করে না। বৌমা, পরিবারের যদি ভালো চাও, আজ রাতের মধ্যে তোমরাই বাড়ি ছেড়ে চলে যাও। কাল অমাবস্যা, জমিদার বসন্ত রায়ের অতৃপ্ত প্রেতাত্মা জেগে উঠবে এবং তোমার পরিবারের উপর যখন ওর অশুভ নজর পড়েছে, ও কিন্তু তোমাদের কাউকে ছাড়বে না। ও কিন্তু তোমাদের মধ্যে থেকে কাউকে না কাউকে নিয়ে যাবেই। সারাটা দিন কেটে রাতের অন্ধকার ঘনিয়ে আসে, আর রাতের আধার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শুরু হয় আরো এক অদ্ভুত ঘটনা। ওদের 10 বছরের ছোট ছেলে রাহুল বাড়ির পিছনের কলঘরে গিয়েছিল কিছুক্ষণ আগে, কিন্তু দীর্ঘক্ষণ ধরে তাকে ফিরতে না দেখে মালতী বাড়ির পেছনের কলঘরে এগিয়ে যায়, আর সেখানে গিয়ে দেখে কলঘরের দরজা খোলা। অজয়, অজয়, তাড়াতাড়ি তুমি বাড়ির পেছনের দিকে এসো। দেখে যাও, রাহুল কল ঘরে নেই। ও ও কোথায় গেল এই রাত দুপুরে? রাহুলকে সেখানে না দেখে মালতী চিৎকার করে অজয়কে ডাকে। অজয় ছুটে আসে। ওরা দুজন মিলে তন্ন তন্ন করে বাড়িতে খুঁজেও রাহুলকে কোথাও পায় না। মালতী কান্নায় ভেঙে পড়ে। সারা রাত রাহুলের চিন্তায় দু চোখের পাতা এক করতে পারে না, কিন্তু মায়ের মন তো মায়েরই হয়। সন্তানের অস্তিত্ব ঠিক ভেতরে নাড়া দেয়। একসময় মালতী ধরফর করে উঠে বসে। অজয় জিজ্ঞেস করে, কি হলো মালতী? অজয়, অজয়, আমি রাহুলের খোঁজ পেয়েছি। ও কোথায় আছে আমি জানি। কোথায়? ওই ভাঙা অভিশপ্ত জমিদার বাড়ির দোতলার একটা ঘরে আছে রাহুল। মালতীর মন বলছিল তার ছেলে ওই ভাঙা পরিত্যক্ত অভিশপ্ত জমিদার বাড়িতেই রয়েছে। ওরা জমিদার বাড়ির দিকে ছুটে যায়, আর আশ্চর্যজনকভাবে ওই জমিদার বাড়ির দোতলার কোণার দিকে একটা ঘরে প্রবেশ করতেই ওরা দেখে সত্যি সত্যি ওই ঘরের মেঝেতে রাহুল অজ্ঞান অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে। এরপর ওরা বিন্দুমাত্র আর সেখানে না দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। ঘর থেকে দুজন যখন বেরোতে যাবে, হঠাৎ করেই মালতীর দৃষ্টি আপনা থেকেই চলে যায় ঘরের একটা কোণের দিকে। ভারী অবাক হয় মালতী, এগিয়ে যায় সেই কাঠের টেবিলটার কাছে। তারপর পুটুলিটা খুলতে সেই পুটুলির ভিতর থেকে একটা লাল রঙের বই বেরিয়ে আসে। তার মধ্যে কতগুলো মন্ত্র আর নানান ধরনের তান্ত্রিক জটিল চিহ্ন আঁকা রয়েছে। সে মনে মনেই বলে, এটা কিসের বই? আচ্ছা, এই বইটা কি কোনোভাবে অতৃপ্ত বসন্ত রায়ের আত্মার হাত থেকে আমাদের বাঁচতে সাহায্য করবে? এত কিছু ঘটার পরই এবারে যেন অজয়ের মনের কোণেও কোথাও একটা উঁকি দিচ্ছে এখানে অলৌকিক বলে কিছু একটা আছে। পরদিন সকালে অজয় আর মালতী তাদের পাড়ার 3 মাথার মোড়ে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুরোহিত বৃদ্ধ হরিহর চক্রবর্তীর কাছে যায়। মালতী তার হাতে ধরা লাল বইটা বৃদ্ধ পুরোহিত হরিহর চক্রবর্তীকে দেখাতে তিনি মালতীর হাত থেকে বইটা নিয়ে খুলে কিছুক্ষণ কি যেন দেখলেন। তারপর মালতীর দিকে বইটার একটা পাতা খুলে এগিয়ে দিয়ে বললেন, বৌমা, এই পাতাটার মধ্যে একটা 8 লাইনের মন্ত্র লেখা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠাকুর মশাই। তোমরা যদি বাড়ি ছাড়ার আগে বড় বিপদের সম্মুখীন হও তাহলে এই বইয়ের 20 নম্বর পাতায় 8 লাইনের মন্ত্রটা পাঠ করবে। এই মন্ত্র তোমাদের পরিবারকে বাঁচাবে ঠিকই, কিন্তু কিন্তু কি ঠাকুর মশাই, বলুন। চুপ করে গেলেন যে? কিন্তু এই 8 লাইনের মন্ত্র যে পাঠ করবে তার জীবনহানির আশঙ্কা আছে। ঠাকুর মশাই, আমি মৃত্যুকে ভয় পাই না।
আমার স্বামী আর সন্তানদের রক্ষা করার জন্য আমি যে কোনো কঠিন বিপদের সম্মুখীন হতে রাজি আছি। এবারে অজয় যেন বেশ কিছুটা ভয় পেয়েছে। বাড়ি ফেরার পথে অজয় মালতীকে উদ্দেশ্য করে বলল, মালতী, প্রায় বিকেল হতে চলল। আমাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে সন্ধ্যা নামার আগেই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। এরপর সন্ধে নামলে যদি আবার কোনো অঘটন ঘটে তাহলে আমাদের হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও সেই পরিকল্পনা মাফিক যখন তারা সন্ধ্যের মুখে বাড়ি ছেড়ে বেরোতে যাবে তখনই এক ভয়ানক ঘটনা ঘটে যায়। হঠাৎ যেন ঘরের চারিদিকে একটা কালো ধোঁয়া ছেয়ে যায়, আর সেই ধোঁয়ার পেছন থেকে অদৃশ্য কেউ একজন বিকট কান এঁটো করা হাসি হাসতে হাসতে বলে, নন্দিতাকে বলে দাও আর আমার কাজ সম্পূর্ণ করো মালতী, সম্পূর্ণ করো। তোমরা বেরোতে পারবে না এই বাড়ি থেকে, কিছুতেই বেরোতে পারবে না। আমি আমি অমরত্ব লাভ করতে পারিনি, আমার অমরত্ব দরকার। আমার কাছে বলি দাও, তোমাদের মেয়েকে বলি দাও। মালতী বুঝতে পারে সময় আসন্ন। তার হাতে ধরে থাকা লাল বইটার 20 নম্বর পাতাটা খুলে সে 8 লাইনের মন্ত্রটা পাঠ করতে শুরু করল। এই মন্ত্র কোথায় পেলি তুই? কোথায় পেলি? কে এনেছে? জমিদার বাড়ি থেকে এই বইটা কে এনেছে? কে পড়ছে এই মন্ত্র? মালতী, মালতী, তুই বন্ধ কর এই মন্ত্র। আমি আর সহ্য করতে পারছি না, আমার পুরো শরীর চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কিন্তু মালতী কোনো কথায় কান্না দিয়ে এক মনে মন্ত্র পাঠ করতে থাকে। একদিকে মালতীর মন্ত্রপাঠ, অন্যদিকে সেই পিশাচের ভয়ানক গর্জন যেন কান পাতা দেয়। মালতীর মুখ থেকে এবার রক্ত বেরিয়ে আসতে শুরু করে। ওম সিং হংস কালরূপায় ভূত প্রেত বিনাশায় দুর্গে দেবী নমস্তুতে, রক্ষা করো মাকে শক্তি, ভয় তাড়াও, তাও নিরাপত্তা। পুরোহিত বলেছিল এই মন্ত্র যে পাঠ করবে তার জীবনহানির আশঙ্কা আছে। অজয় চিৎকার করে বলল, মালতী, মালতী, এ তুমি কি করলে? তোমার সন্তান আর আমাদেরকে বাঁচানোর জন্য এত বড় জীবনের ঝুঁকি নিলে তুমি। এই পৃথিবীতে আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো আমি? তুমি বন্ধ করো, তুমি তুমি বন্ধ করো এই 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 মন্ত্রপাঠ বন্ধ করো তুমি। তবে অজয়ের কান্না যেন মালতীর প্রাণ আর ফিরিয়ে দিতে পারে না। ধীরে ধীরে মালতী মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওইদিকে সেই ধোঁয়ারূপী অবয়ব বিভৎস চিৎকার করতে করতে কোথা যেন অদৃশ্য হয়ে যায়। আশেপাশের গ্রামের লোকজন এইসব ভয়ানক চিৎকারের শব্দ শুনে সেখানে ছুটে আসে। এসে দেখে অজয় তার স্ত্রী মালতীর দেহের সামনে বসে হাউ হাউ করে কাঁদছে। মালতী, আমি বিশ্বাস করতাম না এই সমস্ত অলৌকিক জিনিসে। তুমি অনেক করে বলেছিলে আমায় এখান থেকে আগেই চলে যেতে, আমায় সতর্ক করেছিলে, আমি তোমার কথা শুনিনি। এখন আমি কি করে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? গ্রামের লোকেরা তাকে সান্ত্বনা দেয়। তারা জানতো ওই 8 লাইনের মন্ত্রটি পড়ার মাধ্যমে বসন্ত রায়ের অতৃপ্ত আত্মাকে চিরতরে এখান থেকে বিলুপ্ত করা যেতে পারে। কিন্তু তাতে প্রাণহানির আশঙ্কা থাকায় গ্রামের কেউ আর সেই কার্যটি করতে সাহস পায়নি। মালতী যেন সাক্ষাৎ ভগবান হয়ে তাদের এই গ্রামকে ওই অভিশাপের হাত থেকে বাঁচিয়ে গেছে। বুকে এক রাশ বেদনা, দুঃখ আর কষ্ট চেপে অজয় তার ছেলে মেয়েকে নিয়ে শহরে ফিরে আসে।
কিন্তু এত সহজেই কি সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়া সম্ভব? একবার এই অভিশাপের ছোঁয়া যে পরিবার পেয়েছে, সেই অভিশাপ কি এত সহজেই তাদের ছেড়ে চলে গেল? মালতীর মৃত্যুর পর কেটে গিয়েছিল বেশ কয়েকটা দিন। একদিন মাঝরাতে হঠাৎ করেই বাড়িতে অজয়ের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে দেখে তার মেয়ে নন্দিতা বিছানায় নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে অজয়। খুঁজতে খুঁজতে যখন সে বাড়ির ছাদে গিয়ে পৌঁছয়, তখন দেখে ছাদে নন্দিতা এক অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অজয় ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়, তারপর তার কাঁধে হাত রাখে। সঙ্গে সঙ্গে নন্দিতা মুখ ঘুরিয়ে অজয়ের দিকে তাকায়। তার চোখে মুখে একটা ভয়ানক শয়তানি হাসি খেলা করছে, এবং সেই সঙ্গে নন্দিতার দুই চোখ রক্তবর্ণ ধারণ করেছে। অজয় ভয় পেয়ে যায়। নন্দিতা, কি হয়েছে তোর? নন্দিতা এক ভয়ানক কর্কশ কণ্ঠে বলে, আমি জমিদার বসন্ত রায়। আমি আবার ফিরে এসেছি আমার কার্য করতে। নন্দিতার গলা থেকে এরকম পুরুষালী মিশ্রিত এক গম্ভীর ভয়ানক কণ্ঠস্বর শুনে অজয় ভীষণভাবে ভয় পেয়ে যায়। সে ছিটকে তোপা পিছিয়ে যায় এবং হোঁচট খেয়ে ছাদের ওপর পড়ে যায়। কিন্তু গল্পের শেষে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, নন্দিতার গলা থেকে পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে কেন? জমিদার বসন্ত রায় কি আবার সত্যি সত্যি ফিরে এসেছে নিজের কালো জাদুর শক্তিকে পুনরুদ্ধার করার জন্য? কোনো কি ফাঁক পেয়েছিল সে, যে ফাঁক দিয়ে সে নন্দিতার মধ্যে প্রবেশ করেছে?